নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ কি জানতেন না যে আরএসএস ভালো চোখে দেখছে না তার ঘটনাটা? অন্তত শেষ সংবাদ পাওয়া যে আরএসএসের দিল্লির নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গের নেতৃত্ব কেউ তার দিলীপ ঘোষের এই বর্তমান পরিস্থিতিটাকে এন্ডোর্স করছে না, এই অবস্থানটাকে সমর্থন করছে না। কেন করছেন না, কিসের জন্য করছেন না, ব্যাখ্যা করার দরকার নেই। দিলীপ ঘোষ তলে তলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ রাখছেন, সম্পর্ক রাখছেন এবং নিজের হিসেবটা হয়তো বুঝে নিচ্ছেন। হিসেব বলতে রাজনৈতিক হিসেব। আমি আজকের দিনে দাঁড়িয়ে তাকে নিয়ে বারবার কথা বলছি, তার কারণ তিনি বড্ড বেশি নিজেকে প্রাসঙ্গিক করে ফেলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 2021 সালের 2রা মে গতকালের যে ঘটনাটা, কালকের দিনটা বাংলার রাজনৈতিক ইতিহাসে সবথেকে অন্ধকারতম দিন, যেদিন অসংখ্য বিজেপি কর্মীকে হত্যা করেছিল এই তৃণমূল কংগ্রেস দলটা, যে তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে গিয়ে দিলীপ ঘোষ দীঘাতে ফটো সেশন করেছিলেন। তিনি কি জানতেন না যে মানুষ ক্ষোভে ফুঁসবে? তিনি কি জানতেন না যে কোলাঘাটে যে ঘটনা ঘটেছে প্র্যাকটিক্যালি তিনি মার খেতে খেতে বেঁচে গেছেন? তিনি কি জানতেন না যে পশ্চিম মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে প্র্যাকটিক্যালি বিজেপি যিনি জেলা সভাপতি তিনি তাকে মেরে তাড়িয়ে দিয়েছে সেখানকার ক্ষুব্ধ সাধারণ বিজেপি কর্মীরা? তিনি কি জানতেন না সারা পশ্চিমবঙ্গে অসংখ্য বিজেপি কর্মী তারা যন্ত্রণাবিদ্ধ দিলীপ ঘোষের এই আচরণে, এহেন আচরণে? আসলে দিলীপবাবু বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখেন, সন্তর্পণে যোগাযোগ রাখেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্তর্পণে তাঁর রাজনৈতিক ইকুয়েশনসের ব্যালেন্স করেন, সেটা সবাই মোটামুটি আমরা জানি। কিন্তু সেটাকে প্রকাশ্যে নিয়ে এসে সেটা ভুল করলেন। ভুল যদি করে থাকেন সেটা কি তিনি বুঝলেন নাকি ইচ্ছাকৃতভাবে ভুল করলেন? আমি এই অঙ্কটা বোঝার চেষ্টা করছিলাম, বিশ্বাস করুন। আর সেই অঙ্কটা বোঝার জন্যই সৌমিত্র খান এই বিষয়টা নিয়ে, যিনি প্রথম বলেছিলেন যে ত্যাগী থেকে ভোগীতে গেলেন, ক্যাটেগরিতে গেলেন দিলীপ ঘোষ, এবং তার এই অবনমন তাকেও পীড়া দিয়েছিলেন বলেছেন সৌমিত্র খান। আমি সরাসরি সৌমিত্র খানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করি। তিনি বলেন যে দিলীপবাবু পরিষ্কারভাবে বললেন, দিলীপবাবু এটা অজুহাত খুঁজছেন, অর্থাৎ আরএসএস তার সঙ্গে দূরত্ব বাড়াক, বিজেপি তাকে সাসপেন্ড করুক, টুক করে গিয়ে তৃণমূল কংগ্রেসে একটা টিকিট নিয়ে, নমিনেশন নিয়ে তৃণমূল কংগ্রেসে ভিড়ে যেতে পারবেন, একটা মন্ত্রিত্ব পেয়ে যাবেন। সেই অঙ্কটা দিলীপবাবু করছেন। সরাসরি সৌমিত্র খান আমাদের নতুন বাংলার টেলিফোনের উত্তরে যে ঘটনাটা জানলেন সেটা সাংঘাতিক। আরও কিছু কথা বলেছেন, শুনুন সৌমিত্র খানের মুখে। আমি তো দল চেঞ্জ করা লোক। হ্যাঁ, আমি ধরুন বিজেপিতে আসার আগে ধরুন দুটো দল করেছি, যেহেতু এখানে কংগ্রেস এবং তৃণমূল ছিল সেহেতু আমি ধরুন ওই ঘরানার লোক ছিলাম। বিজেপিকে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে দেখে এবং অমিত শাহজির একটা নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্বকে দেখে আমি এসেছি, এটা তো কোনো দ্বিমত নেই। কারণ আমি 2019-এ সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছিলাম এবং আমি দেখবেন, একটু জোরে বলবেন। আমি সর্বপ্রথম 2019 সালে ভোটের আগে এসেছিলাম, তখন কিন্তু আমি সাংসদ ছিলাম। এবং আপনি দেখবেন আমার তখন কোনো কেসও ছিল না, যে আমার কোনো কেস ছিল বা কিছু ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু আমি এসেছিলাম কেন? কারণ আমি দেখেছিলাম নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাবে আর অমিত শাহজির যে বলিষ্ঠ নেতৃত্ব এর সঙ্গে থাকলে রাজনীতি করে খুব মজা পাওয়া যাবে, এবং এই কারণে এসেছিলাম। এবং দেখবেন আমি দিল্লিতে যোগদান করেছিলাম, সেখানে কৈলাস বিজয়বর্গীজি এবং মুকুল রায়জি ছিলেন, আমাকে জয়েনিং করেছিলেন, শিবপ্রকাশ ছিলেন, জয়েনিং করেছিলেন। তো একটা জায়গাটা খুব পরিষ্কার, আমরা কেউ দিলীপবাবুকে দেখে জয়েন করেছি বা এই করেছি তা নয়। এবং আমার পরে অনেক নেতৃত্ব এসেছে যারা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এবং মুকুল রায় এবং এখানে যারা আরো সঙ্গের লোক ছিল তার সঙ্গে কথা বলে জয়েন করেছে। এবং আমরা দেখবেন আমি তার আগে একটা তৃণমূল কংগ্রেস যখন ছাড়ি তখন আমি এটা লিখেছিলাম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম, অয়েলিং ইজ দ্য বেস্ট পলিসি ইন পলিটিক্স। এবার আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইটা পেজে লেখার পরে আমার সঙ্গে ধরুন একটা তিক্ততা বাড়ে, কারণ আমি দল ছাড়বো এবং তৃণমূল কংগ্রেসে যেভাবে দুর্নীতিগুলো হচ্ছিল সেই দুর্নীতিগুলোর বিরুদ্ধে বলবার জন্য আমাকে একটা চিন্তা ভাবনা করতে হচ্ছিল। তখন আমি ভাষাটা লিখেছিলাম, তখন সেটা তৃণমূলও বুঝতে পারলো, আমি বিজেপির সঙ্গে কথা বললাম। তো দিলীপদার এখন হচ্ছে এই যে দল যেটা বারণ করছে যে না আমরা দীঘাতে যাব না, আমরা কাঁথিতে করব, উনি কি করলেন, জঙ্গিপুরে সকালবেলাতেই তৃণমূল কংগ্রেস বিরোধী কথাবার্তা বলে এলেন। ঠিক যেইভাবে আমি খণ্ড বসে সেই সময় বক্তব্য রাখলাম তৃণমূলের হয়ে, আর
সেই সময় সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে কথাবার্তা বললাম, কিন্তু কথাবার্তা বলার পরেই তার একদিন পরে গিয়ে জয়েন করলাম। খুব বড় বড় কথা বলেছিলাম। তো দিলীপ ঘোষ জঙ্গিপুরে সেম জিনিসটা বললেন, খুব বড় বড় কথা বললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে দীঘার এইটা নিয়ে ওটা নিয়ে। আপনি যদি ভিডিও ক্লিপ দেবেন ওই ডেটেই আপনি দেখতে পাবেন তার আগের দিনে কি কি বলেছে। কারণ ওখানে যে ছেলেটা করেছিল সেই ছেলেটা আমার পরিচিত ছিল, আমার বিবাহ করতো সেই সময়। তো এরপরে দিলীপদা এটা এই কারণে ওখানে গেল, কারণ দল ছাড়ার আগের মুহূর্ত এটা। আমার মনে হয় দিলীপদা খুব সম্ভবত নিউটাউনে দাঁড়াবেন, কারণ নিউটাউনে দাঁড়ানোর জন্য জিয়ারুল বলে একটা ছেলে আছে, জিয়ারুল বলে যে ছেলেটাকে, সেই ছেলেটাকে সঙ্গে নিয়ে উনি প্রায় 1 বছর ধরে ঘুরছেন। মানে মে মাসের পর থেকে জুন মাস থেকে ওনার সঙ্গে লেগে আছে। তাকে বিজিআর কমিটি মেম্বার করেছিল, তাকে কেন্দ্রীয় সরকারের অনেক সংস্থাতে কাজ পাইয়ে দেওয়ার জন্য অনেক রকম জায়গায় নিয়ে গেছে। কারণ জিয়ারুলকে এই কারণে হাতে রেখেছে যাতে নিউটাউনে মাইনরিটি মুসলিম ভোটটার সঙ্গে থাকে, এবং সেটা একটা অজুহাত। তাই দিল্লিতে ওই জন্য বিয়ে করলেন। কখন সময় যখন মমতা ব্যানার্জি কুণাল ঘোষ নির্দেশ দিলেন যে আপনার শিক্ষা দুর্নীতি এবং হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, এই জিনিসটাকে চ্যাপ্টার ক্লোজ করতে হলে আপনাকে একটা বড় কিছু ধামাকা দিতে হতো। ধামাকা দেওয়ার জন্য কি আছে না, অলরেডি দিল্লিতে হানি ট্র্যাপে যুক্ত হয়ে গেছিলেন। তো তখন কুণাল ঘোষ হানি ট্র্যাপে যুক্ত হয়ে গেছিল। না না না, এটা দাদা এটা আমি মানতে পারলাম না। অত বড় মাপের নেতা এইসবের মধ্যে কেন থাকবে? না না ঠিক আছে, ওটা হয়তো হ্যাঁ বল আপনি বলুন। কুণাল ঘোষের কথা মতো আমার মনে হয় উনি সেই সময়তেই নাকি বিবাহ করলেন। ঠিক আছে, বিবাহ করতে দেখুন, আমি নিজেও সাধুবাজারে গেলে আমি ভেবেছিলাম যাবো, কিন্তু ভদ্রলোক উনি দীঘাতে গিয়ে যেটা করলেন পার্টি বিরোধী কাজ ইচ্ছে করে করলেন, যাতে আমার বিরুদ্ধে একটা অজুহাত খাড়া করে, আমার বিরুদ্ধে একটা কেউ কিছু বলুক, তাহলে আমি দলটা ছাড়তে সুবিধা হবে। এবং আমি আপনাকে বলে রাখছি, রিয়েলি আপনার দিল্লিতে বাড়ি, এখানে বাড়ি, দেখুন একটা মানুষ জানেন তো, একটা ত্যাগী মানুষ, কোনো সাধু যদি ধরুন আপনার খুব ভোগী হয়ে যায় না, তখন আর কন্ট্রোলে থাকে না। তো উনি এখন এত জায়গায় সম্পত্তি করেছেন এবং জিয়ারুলকে সঙ্গে নিয়ে ঘুরছেন। তো তিনি এখন দেখেছেন লাস্ট যে 10 বছর আছে, 63 বছর বয়স, আমার 73-75 বছর বয়সে থাকতে হলে আমাকে রাজ্য সরকারের একটা মন্ত্রিত্ব বা একটা সুবিধা নিয়ে আমাকে থাকতে হবে। এবং উনি দেখবেন, আমি বলে রাখছি, ওনার বিবাহ কোন একটা অনুষ্ঠান করবেন, সেখানেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন। যে মানুষগুলো সারা জীবন শত্রুতা ছিল, শুধু বলছে তৃণমূলের বন্ধুরা, তৃণমূলের বন্ধুরা, তৃণমূলের বন্ধুরা, এটা দয়াল জয়দিন করার জন্য এটা করছিল উনি। তৃণমূলের বন্ধুরা, তৃণমূলের বন্ধুরা, আরে ভাই তৃণমূলের বন্ধুরা, তৃণমূলের বন্ধুরা, এটা আর কি কথা? হ্যালো, কখনো বলছেন না বিজেপির বন্ধুরা, কখনো বলছেন না যে বিজেপির বন্ধুরা, শুধুই বলছেন তৃণমূলের বন্ধুরা। আরে ভাই, তোমার তৃণমূলের এত কর্মী মারা যাচ্ছে, তোমার তৃণমূলের বন্ধুরা হয়ে গেল? এক দুবার বলে ঠিক আছে, কিন্তু সবসময় উনি বলছেন তৃণমূলের বন্ধুরা। যে কোনো সংগঠন তৃণমূলের বন্ধুরা ছাড়া কিছু কথা বেরোচ্ছে না। উনি এটা জয়েন করার আগে একটা মুহূর্ত, এটা দলকে কোনো দোষারোপ করে দলটা ছাড়বে। দেখবেন যারা যারা দল চেঞ্জ করেছে তারা প্রত্যেকে একটা দোষারোপ করে দল ছাড়েছে। মানে আপনি বলছেন যে একটা অজুহাত তৈরি করছেন যাতে দল ছাড়ার একটা কারণ হিসেবে তিনি দেখাতে পারেন, তাই তো? আপনি দেখুন না একটা কথা বলি আপনাকে, তো উনি ওনার তো বিজেপিতে তো ওনার তো যোগাযোগ আছে, ওনার তো দেখুন সঙ্ঘের সিনিয়র নেতৃত্ব ওনার সঙ্গে যোগাযোগ আছে। হ্যালো, দেখুন একটা কথা বলি, উনি তো তাদের সঙ্গে সলাপ পরামর্শ করতেই পারতেন না, যাবো কি যাবো না। দেখুন একটা কথা বলি আপনাকে, আমাদের বিজেপিতে একটা আমরা সঙ্ঘের শাখা, আমি যা বিজেপিতে থেকে যা বুঝলাম, 6 বছর বিজেপি করছি, আমি যা বুঝলাম ভারতীয় জনতা পার্টি আরএসএস এর একটা শাখা, আরএসএস এর নিয়ন্ত্রণ করে ভারতীয় জনতা পার্টিকে। এটা আপনাকে একটা খবর দিয়ে রাখি সৌমিত্রবাবু, আমার কাছে শেষ যা খবর এসছে, আরএসএস এটাকে ভালোভাবে একদমই নিচ্ছে না। হ্যাঁ, তো তিনি ওখানে যাওয়ার আগে যদি ওনাদের সঙ্গে কথা বলতে পারতেন, দিল্লির সঙ্গ বা নাগপুরের সঙ্গে কারোর সাথে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যেত, তাহলে এত আমাদের ঝগড়াই হতো না। আমি গত সপ্তাহে কেস ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে হাইকোর্টে গত সপ্তাহে কেস করেছে, আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি কাগজপত্র, আমার ফেস সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি। আর সেখানে যদি সেই লোকটা গিয়ে বলে, যদি মমতা ব্যানার্জির কাছে আমার নেতৃত্ব গিয়ে বলে যদি ওখানে গিয়ে হাসি ঠাট্টায় গল্প করছে, তাহলে কেমন লাগে বলুন? ঠিক, প্রত্যেকটা কর্মী তাই অবস্থা। ঠিক একদম অসংখ্য, আমি বলছি প্রতি 100 জন কর্মীর মধ্যে প্রায় 90 জন কর্মী একদম অল আউট দিলীপ বাবুর এই অবস্থানের বিরোধিতা করছে, অল আউট বিরোধিতা করছেন। তা সত্ত্বেও উনি করছেন। আপনার এইখানেই যুক্তিটা দাঁড়াচ্ছে যে উনি একটা অজুহাত তৈরি করতে চাইছেন যে বিজেপি তাকে এক্সপেল করুক বা সংঘ তাকে সরাসরি নির্বাসন দিক, সেই জায়গাটা আপনার এই জায়গাটা যুক্তিটা বলছে। তবু রাজনীতি অসম্ভব হওয়ার অনেক কিছু শিল্প। দেখুন আপনাকে আবার বলছি, দিলীপ ঘোষ সংঘের একজন অনেক
পূর্ব লিডার সংঘের, তিনি যদি একটা দিল্লির কোন সংঘের লিডারকে বা ভারতীয় জনতা পার্টির সিনিয়র কোন লিডারকে দিল্লির বা আপনার নাগপুরের কাউকে যদি আবার জিজ্ঞেস করতেন বা জলধর বাবু বা রমাবাবুকে জিজ্ঞেস করতেন যে ওখানে যাবো, দেখুন তাদের তো বন্ধুর ব্যাপার, তারা তো পরিবারের লোক, তারা তো, আমরা তো ধরুন বাইরে থেকে এসেছি, আমরা সেই দলটাকে অনুসরণ করে চেষ্টা করছি দলটা করার, তো তিনি সেটা জিজ্ঞেস করলে তো জিনিসটা খেলা মিটে যেত। কিন্তু উনি তো তা করেন, উনি দেখেছেন আমি যে করে আমাকে একটা অজুহাত করে দল ছাড়তে হবে, অজুহাত তৈরি করছেন দলটা ছাড়ার জন্য। একদম তাই। অনেক ধন্যবাদ সৌমিত্র বাবু।